শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। টানা 5 মাস ধরে কমছে রপ্তানি। ডিসেম্বরে পণ্য রপ্তানি কমেছে 14%, যা গত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এ মাসে রপ্তানি হয়েছে $397 কোটি পণ্য। আগের অর্থ বছরের একই মাসে রপ্তানি হয়েছিল $462 কোটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। টানা 5 মাস রপ্তানি কমে যাওয়াকে দুশ্চিন্তার বলে মনে করছেন রপ্তানিকারকরা। তাদের মতে মার্কিন পাল্টা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। প্রত্যাশা অনুযায়ী দেশটি থেকে ক্রয়াদেশ আসছে না। অন্যদিকে চীন এবং ভারতের উপর বেশি হারে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করায় ওই দুই দেশের উদ্যোক্তারা ইউরোপীয় ইউনিয়নের ক্রেতাদের কম দামে পণ্য অফার করছেন। এতে বাংলাদেশের উদ্যোক্তারা তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন। দর্শক, রপ্তানি কমার এই টানা 5 মাসে যে রপ্তানি কমছে, এতে দুশ্চিন্তা বাড়ছে রপ্তানিকারকদের মধ্যে এবং এটি আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধরনের সংকট বলা যেতে পারে, কারণ রপ্তানির উপর নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতি। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কামরুজ্জামান কায়সার, পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ, এবং আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব কামরুজ্জামান কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহমুদ হোসেন, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই যেতে চাই জনাব কায়সার আপনার কাছে। আমরা আসলে যখন থেকে রপ্তানি কমা শুরু হলো, তখন আপনাদের সাথে আমরা যখন কথা বলেছি, আপনারা বলছিলেন যে এটি হয়তো দীর্ঘমেয়াদী হবে না, মানে ট্রাম্পের শুল্ক আরোপের পরেই তো এই ঘটনাটি ঘটতে শুরু করলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর 3, 4, 5 মাস কমছে। এইটি আসলে কবে নাগাদ ঘুরে দাঁড়াতে পারে? মানে আদৌ কি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে নিউজ 24 এর অগণিত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে রপ্তানির যে নিম্নমুখী প্রবণতা, সেটা গত অগাস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত টানা 5 মাস একটা নিম্নমুখী অবস্থায় আমরা আছি, সেটা যথার্থই বলেছেন। এটার পিছনে তো আপনি কিছু বললেনই যে আসলে একটু যদি যোগ করি, এই যে ডিসেম্বরে কমেছে বা অগাস্টে যে কমেছে, অগাস্ট সেপ্টেম্বর, এই সময় কিন্তু গত বছরের সাথে যদি আমরা তুলনা করি, গত বছর কিন্তু টার্মোয়েল ছিল বাংলাদেশের, সেই সময় এমনিতেই রপ্তানি কম ছিল, তার থেকেও কিন্তু বেশি কমেছে এবার। বিষয়টা তো হলো যে বৈশ্বিক অর্থনৈতিক যে মন্দাবস্থা এবং ভোক্তার চাহিদা হ্রাস, এটা হলো অন্যতম একটা কারণ, যেটা আপনার ইন্ট্রোডাক্টরি বক্তব্যে আপনি বললেন যে বৈশ্বিকভাবে যে মন্দাবস্থা, যে যারা আমাদের ক্রেতা, তাদের যে ক্রয় ক্ষমতার যে একটা বিষয়, সেটা কিন্তু আসলে অনেক লোপ পেয়েছে। তার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, সেখানে আমাদের যেভাবে আমরা পাল্টা শুল্কের প্রেক্ষিতে ভালো একটা অবস্থানে যাওয়ার কথা ছিল, কিন্তু পাল্টা শুল্ক হলেও সেটা যে 20% শুল্ক নতুন করে আরোপ করার পাশাপাশি আগের যে 16% যুক্ত করলে পরে আপনার 36% শুল্ক দিয়ে, আমদানি শুল্ক দিয়ে সেই পণ্য যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সেটা প্রবেশ করবে, তখন সেটার যে বাজার মূল্যটা অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে যারা ক্রেতারা, সেটা কিন্তু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা হয়তো আশা করেছিলাম যে আমাদের প্রতিযোগী রাষ্ট্রগুলোর পাল্টা শুল্ক আমাদের চেয়ে বেশি হওয়ার কারণে হয়তো আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবো, কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে ভোক্তাদের ক্রয় ক্ষমতাটা আগে ভাবতে হবে। আমার কত কমলো না কমলো সেটা বড় বিষয় না, ভোক্তাদের যে তাদের যে একটা মানে পারচেজিং অ্যাবিলিটি, সেটা কিন্তু আসলে বাড়ছে না, সেটা তো আসলে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আর আপনি জানেন যে যে ফুড কমোডিটিস, হ্যাঁ, খাদ্যদ্রব্যের যে মূল্য, সেটাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তো সেটা যখন বেড়ে যায়, তখন কিন্তু আপনার বস্ত্রের চাহিদাটা কমে যায়, এইটাই খুব স্বাভাবিক। তো তারই কিছু প্রভাব আমরা লক্ষ্য করছি আর কি। এখন এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে যে বিকল্প বাজারে আমাদের চলে যাওয়া, বিকল্প বাজারে আমাদের একটু মনোনিবেশ করা,
বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পর আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর আপনার মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা, তারপর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে বিকল্প বাজারগুলো, নতুন বাজারের দিকে আমাদের একটু আমাদের সম্প্রসারণের দিকে নজরটা বাড়াতে হবে। সেটা যদিও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু আমাদের একটা বড় বাজার, যেখানে শতকরা 52% তৈরি পোশাক শিল্প, যেই বাজারকে কেন্দ্র করে আমরা আমাদের মার্কেটিং বা আমাদের উৎপাদনকে আমরা সবসময় কেন্দ্রীভূত করি, সেখানে যখন হঠাৎ করে একটা ধস নামে, তখন বিকল্প বাজারে যেতেও তো আমাদের একটু সময় লাগে। তো আমরা এখন ইউরোপিয়ান ইউনিয়নস অ্যান্ড আদার্স যেই কান্ট্রিগুলোতে আমাদের পণ্যের বৈচিত্র্যীকরণ এবং আমাদের কম্পিটিটিভনেসটা আরও বাড়ানোর কোনো বিকল্প নেই। এইটা হলো একটা সবচেয়ে বড় বিষয়। আর আমাদের যে নতুন বাজারে যারা আমাদের ক্রেতা আছে, তাদেরকে বাড়তি কিছু সুবিধা যদি আমরা দিতে পারি, বা তারা যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা যদি আপনার যে কাঁচা মাল ভিত্তিক যদি কিছু একটা সুবিধা আমরা নিতে পারি, প্লাস আপনার যে সরকার কর্তৃক যদি নীতি সহায়তাকে আর একটু ঢেলে সাজানো যায়, তাহলে হয়তো আন্তর্জাতিক যে প্রতিযোগিতায় আমরা একটু ভালোভাবে অবস্থান নিতে পারবো আর কি। জি, আমাদের সাথে জনাব মাহমুদ হোসেন যুক্ত হয়েছেন, আমরা তার কাছে যাই এই মুহূর্তে। জনাব মাহমুদ হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটি জনাব কায়সার বলছিলেন যে একদিকে চাহিদা কমেছে, অন্যদিকে আমরা যেহেতু শুল্ক বাড়ানো হয়েছে, পণ্যের মূল্য বেড়েছে, সেক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতাও কমছে। এই যে চাহিদার বিষয়টা যে কমছে, সেই চাহিদাটা ফিরে আসার ব্যাপারে কি কোনো ধরনের পূর্বাভাস আছে? মানে মানে সামনের দিনগুলোতে আসলে এই রপ্তানির জায়গাটা কি হতে পারে, চাহিদার জায়গাটা আপনার কাছে কি কোনো তথ্য আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, বেসিক্যালি আমাদের যে রপ্তানি, এই রপ্তানির মেইন ইস্যুটা তো হচ্ছে আমরা পোশাক বা রেডিমেড গার্মেন্টস আমরা যেটাকে বলি, এটাই সবচেয়ে মেজর এক্সপোর্ট। তো বা আমাদের হয়তো আপনার হচ্ছে হস্তশিল্প বা আপনার অল্প কিছু কিছু এক্সপোর্ট আছে। তো এই দিকে যেটা হয় যে হ্যাঁ, ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের কারণে যেহেতু আপনার হচ্ছে আপনার দাম অনেক বেড়ে গেছে, এবং আপনি যদি ইউএসএও দেখেন, ইউএসএর ইকোনমিও কিন্তু খুব বেশি ভালো করছে না। বিশেষ করে ট্রাম্পের ফার্স্ট টার্মে ইকোনমি যে যত ভালো করছিল, যেটা নিয়ে বাইডেনের টার্মে ভালো করছিল না দেখে অনেকে মনে করে ট্রাম্প ব্যবসায়ী মানুষ, এই জন্যই সে আবার ফিরে আসছে। দ্বিতীয় টার্মে কিন্তু সেটা ভালো করছে না। তো আপনার বায়ারদের, আলটিমেট কনজিউমারের ক্রয় ক্ষমতা কমে যাওয়াই কিন্তু আপনার মনে করেন কিছুটা এফেক্টেড হলেও, আমি যেটা মনে করি যে এই পোশাকজাত যে আপনার আমাদের এক্সপোর্ট আইটেম আছে, এটা তো দীর্ঘদিন যাবৎ ক্রেতারা না কিনে থাকতে পারবে না। ওভার দ্য পিরিয়ড এটা নর্মালাইজ হবে, সেটা শুল্কের ইম্প্যাক্টটাও নর্মালাইজ হবে। বাট আমার কাছে যে কারণে আরো এক্সপোর্ট কম হয়েছে বলে মনে হয়, তার কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার স্থবিরতা। কারণ হচ্ছে যে আপনি গার্মেন্টস শিল্পের কথা বলেন যদি, তারা কিন্তু হিউজ পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটালের জটিলতার কারণে তারা আপনার হচ্ছে ঠিকমতো প্রোডাকশন করতে পারেনি। প্রায় 250টার বেশি ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে, এবং যেগুলো চলমান আছে সেগুলোও কিন্তু 100% ক্যাপাসিটিতে অপারেট করছে না। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ থেকে অনেক বায়ারও কিন্তু অনেক স্কেপটিক্যাল এখানে পারচেজ অর্ডার রাখার জন্য। বিভিন্ন টাইমে আমরা বিজিএমইএ বা বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে পলিসি কন্টিনিউটির ব্যাপারে বা রাজনৈতিক অনিশ্চয়তার ব্যাপারে বায়ারদের কিন্তু একটা কনসার্ন আছে। এবং ব্যবসা বাণিজ্য কিন্তু এই অনির্বাচিত সরকার যে কোয়ালিটি একটা গভর্নেন্স দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও হিউজ ভাবে ব্যবসা বাণিজ্য সংকুচিত হয়েছিল। তারই ইম্প্যাক্ট হিসাবে এই রপ্তানি কম হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বিভিন্ন সেক্টরে দুর্নীতিও কিন্তু আপনার বা চাঁদাবাজি, এটাও কিন্তু হিউজ পরিমাণ বেড়েছে। তো এই সব কারণেই মূলত আপনার একদিকে যেমন চাহিদাগত দিক থেকে নেতিবাচক ইস্যু ছিল,
আবার এখান থেকে প্রোডাকশন এরিয়ায়ও কিন্তু অনেক চ্যালেঞ্জের কারণে বিশেষ করে ব্যাংকিং সাপোর্টের কারণে, ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড জটিলতার কারণে আপনার প্রডিউসারদের কিন্তু সক্ষমতা নেতিবাচক ছিল। তো সবকিছু মিলিয়ে এটা ইম্প্যাক্ট হয়েছে। নতুন গভর্নমেন্ট এসে কিছু ব্যবসা বান্ধব পলিসি নিয়ে আপনার প্রডিউসারদের সাপোর্ট না করা পর্যন্ত এটা পজিটিভলি ফিরবে বলে আমার কাছে মনে আমি হয় না। কারণ জি জনাব মাহমুদ হোসেন, এই প্রসঙ্গে একটু কায়সার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে উনি যেটি বললেন যে রাজনৈতিক অস্থিরতা বা অনেক ফ্যাক্টরি তাদের পুরোপুরি সক্ষমতা অনুযায়ী প্রোডাকশন করতে পারছে না, মানে অর্ডার আছে প্রোডাকশন করতে পারছে না, বিষয়টা কি এরকম নাকি আসলে অর্ডারটা কম যে কারণে, মানে যেটা আপনি বলছিলেন, মানে দুটোই কি কাজ করেছে এখানে? হ্যাঁ, অনেকটা তাই, দুটোই কাজ করছে পাশাপাশি। এখানে অর্ডারের মানে এমন কি হয়েছে যে অর্ডার আসলে আমরা ঠিকমতো দিতে পারছি না, এমন ঘটনা কি আছে? না, অর্ডার আছে, কিন্তু কথা হলো যে আমাদের বায়াররা একটু আস্থাহীনতায় আছে। এখানে যে একটা আপনার রাজনৈতিক একটা বিষয় এখানে জড়িত আছে। আপনি জানেন যে সামনে আমাদের নির্বাচন, কিন্তু নির্বাচন উত্তর কিছু বিষয় আছে যে অনুকূল পরিবেশ, উৎপাদনের অনুকূল পরিবেশের একটা বিশেষ যথার্থতা বা বিশেষ একটা জটিলতা এক ধরনের বায়াররা চিন্তা ভাবনা করে। তারা এক ধরনের শঙ্কার মধ্যে আছে যে আমি অর্ডার করলে সেটা ঠিক সময়ে অর্ডারটা ঠিকভাবে উঠে আসবে কিনা, সেটা সাপ্লাই চেইন বজায় থাকবে রাইট। কিনা। তার মানে এখানে আসলে দুইটা বিষয়ে কাজ করছে, একটি হচ্ছে চাহিদা কমেছে, অন্যদিকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতিতে বায়ারদের আস্থা কমেছে, যে কোনো অর্ডার কমেছে। জি, একটি বিষয় একটু জানতে চাইবো যে আমরা দেখেছি পার্শ্ববর্তী ভারতে শুল্কের হারটা বাংলাদেশের চেয়ে বেশি, মার্কিন শুল্কের হার 50%, কিন্তু তাদের সরকার তাদেরকে নানানভাবে সহায়তা দিচ্ছে এই সময়টাতে যাতে টিকে থাকতে পারে। আমরা যদি দেখি রপ্তানি খাতে সুরক্ষায় 4000 কোটি রুপি সহায়তা ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উল্টো বিষয়ে, যে সহায়তাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে কমানো হচ্ছে। মানে এটা যৌক্তিক কারণও আছে যে সামনে আমরা এলএসএ গ্রাজুয়েট করব, কিন্তু এইটা কি রাইট টাইম কিনা, মানে আপনাদের দিক থেকে আপনারা কি মনে করেন? না, আমরা তো আসলে মানে তীব্র প্রতিযোগিতায় আছি। আপনি জানেন যে আমরা যদি ভারতের সাথে তুলনা করি, তাহলে ভারতের সাথে আমাদের কোনো প্যারামিটারই কিন্তু আমরা তাদের সাথে ভালো অবস্থানে যেতে পারবো না। তাদের কাঁচামাল আছে, তাদের মূলধনী যন্ত্রপাতি আছে, তারপর তাদের লিড টাইম কম আছে, তাদের পোর্ট ফ্যাসিলিটিসটা ভালো, অবকাঠামোগত যে বিষয় সেটাও আমাদের চেয়ে একটু তারা এগিয়ে আছে। কিন্তু আমরা সবসময় বলে আসি যে আমাদের চিপ লেবার, এটি আমাদের সবচেয়ে বড় সক্ষমতার জায়গা, বা আমরা এখানে একটা সুবিধাজনক অবস্থানে আছি বলে মনে করি। কিন্তু আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আমাদের লেবারের যে ইয়েটাকে ওয়েজেসটা, এটা কিন্তু খুব বেশি সিগনিফিক্যান্ট না। আমরা হয়তো এখন আপনার $160-70 পার মান্থ আমরা অ্যাভারেজ স্যালারি দিচ্ছি, আর সেটা হয়তো ইন্ডিয়াতে এরকমই, মানে ওখানে খুব বেশি অ্যাডভান্টেজ নাই আমাদের। তো সেক্ষেত্রে যদি তাদের নীতি সহায়তা সরকার থেকে যদি প্রণোদনার হারটাকে বাড়িয়ে দেয়, তাহলে তো তারা অনেক সুবিধাজনক অবস্থানে চলে যাবে। তাদের যদি 50% আপনার শুল্ক থাকে, আরোপিত শুল্ক থাকে, আর আমাদের যদি এখানে থাকে আপনার 36%, তাহলে তো এই যে 14%-এর মিনিমাইজেশনটা হয়ে যাবে তাদের নিজস্ব কাঁচামাল, তারপর তাদের অভ্যন্তরীণ যে নীতি সহায়তার সুবিধাগুলো নিয়ে তারা আমাদের চেয়ে এগিয়ে যাবে, এটা আপনি জানেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সস্তা শ্রমের উপরে ভিত্তি করি যেভাবে আন্তর্জাতিকভাবে বায়ারদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেটা কিন্তু এখন আর আসলে বাস্তবতায় কিন্তু সেটা পরিলক্ষিত হচ্ছে না। আমরা কিন্তু আমাদের চেয়ে আরও অনেক কম্পিটিটিভ কান্ট্রি কিন্তু আমাদের আশেপাশে তারা এগিয়ে আসছে এবং বায়ারদের দৃষ্টি আকর্ষণ করছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি আমাদেরকে প্রণোদনার বিষয়গুলোকে এখনও মাথায় রাখতে হবে, এবং আমাদের আপনার যে মূলধনী যন্ত্রপাতি, আমাদের কাঁচামাল, তারপর আমাদের যে ইম্পোর্ট ডিউটি থেকে শুরু করে গভর্নমেন্ট যে কতগুলো আপনার রেস্ট্রিকশনস থাকে বলে আমরা মনে করি আর কি, এগুলোকে দূর করতে হবে। কারণ আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড দাঁড়িয়ে আছে তৈরি পোশাক শিল্পের উপরই। এই শিল্পটাকে যদি আমরা মানে নার্সিং না করি, বা এটাকে যদি আমরা মনে করি অটোমেটিক্যালি সেটা আরও এগিয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। যদিও বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে আজকের এই শিল্প এই উন্নত একটা পর্যায়ে উন্নীত হয়েছে, কিন্তু এটাকে ভাবতে হবে যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটাকে আগামী দিনে ধরে রাখার কোনো বিকল্প নেই। আর আমাদের আরেকটা বিষয় হলো, আপনি জানেন যে আমরা কিন্তু সিঙ্গেল বাস্কেট এক্সপোর্টের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু আপনার ডাইভার্সিফিকেশনটা আরও বাড়াতে হবে, অন্য পণ্যের উপর আমাদের নির্ভরশীলতাটা নিয়ে আসতে হবে। আমাদের আপনার চামড়া শিল্প আছে, সিরামিক আছে, ফার্মাসিউটিক্যাল আছে, কৃষি পণ্য আছে,
লাইট ইঞ্জিনিয়ারিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, এগুলোতে কিন্তু আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। এখানে যদি আমরা শ্রম শক্তিটাকে এখানে কাজে লাগাই তাহলে আমাদের ভ্যালু এডিশনটা বাড়বে এবং আমরা আন্তর্জাতিকভাবে অনেক রেভিনিউ অর্জন করতে পারবো। রাইট। বিকেএমএর সাবেক সভাপতি ফজলুল হক, প্লামি ফ্যাশনের যিনি ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলেছেন যে ব্যাংক থেকে আগের মতো সহযোগিতা না পাওয়ায় অনেক কারখানা সরাসরি রপ্তানি করতে পারছে না, যে কারণে মানে এইটাও একটা রপ্তানির মানে অনেক ফ্যাক্টরি সরাসরি রপ্তানি করতে না পারো, এটা একটি রপ্তানি কমার পেছনে তিনি কারণ হিসেবে দেখছেন। যে কারণে উনি বলছেন যে বৈশ্বিক বাজারে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে নিয়মের মধ্যে থেকে প্রকৃত ব্যবসায়ীদের সহায়তা করতে হবে। মানে এই ব্যাংকের জায়গাটাতে আসলে কোথায় জটিলতাটা হচ্ছে? আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যখন ব্যাংকের কথা ভাবি, আমাদের আসলে ব্যাংকিং সহায়তা ছাড়া তো একটা শিল্পকে দাঁড় করানো বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের উচ্চ সুদ হারটাই আমাদের সবচেয়ে বড় বাধা। এখানে আপনার 14-15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনি যা উপার্জন করবেন, আয় করবেন আপনি বিলো 10%, আপনাকে দিতে হবে অ্যাবাভ 10%, আপনার ব্যাংক লোন পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে তো এটা এই শিল্পকে টিকিয়ে রাখা বড় জটিল। তো এই উচ্চ সুদ হারটাকে কমাতে হবে, আপনার জিডিপি কন্ট্রিবিউশনটাকে বাড়াতে হবে, মুদ্রাস্ফীতি একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। তো জিডিপি ডেট ইকুইটি যে রেশিওটা আছে এটাকে একটা সমতা রাখতে হবে। এই সব কিছু মিলিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের এই ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের বিজনেসকে সাস্টেইন করা সম্ভব। আদারওয়াইজ ব্যাংকের তারল্য সংকট আছে, এটা সত্যিকারে আমি বলতে পারি যে তারল্য সংকট আছে আমাদের, কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী তাদের জন্য কিন্তু তারল্য সংকট আমি মনে করি না আছে। আপনি যদি টাইমলি লোন শোধ করতে পারেন এবং আপনি যদি আপনার বিজনেস এক্সপেনশনের ক্ষেত্রে নব উদ্যমে নতুন কিছু প্রোডাক্টকে আপনি হাইলাইট করে ভালো একটা রেভিনিউ আনতে পারেন, ব্যাংক তো অবশ্যই আপনার পাশে দাঁড়াবে। কিন্তু ব্যাংক যে দাঁড়াবে, ব্যাংকের এখানে এত বেশি আপনার সুদ হার এবং যেটাকে চক্রবৃদ্ধি হারে এমন একটা পর্যায়ে চলে যায়, হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সেটা বোঝা যায় না। আপনার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে যখন আপনি যাবেন তখন ঋণের বোঝাটা এমন হয়ে যায়, সেখানে কিন্তু তার যে প্রফিট মার্জিন সেটা দিয়ে কিন্তু তার ওই লোন শোধ করা সম্ভব হয় না, কালক্রমে সে ক্লাসিফাইড হয়ে যায়। তো ক্লাসিফাইড হতে হতে একটা পর্যায়ে কিন্তু সে আসলে উইন্ড অফ করতে বাধ্য হয়। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে একটা সরল সুদে এবং একটা মানে সহনীয় সুদ হার প্রবর্তনের পাশাপাশি ট্যাক্স হলিডেকে শর্তহীনভাবে নতুন বিনিয়োগকারীদের জন্য, উদ্যোক্তাদের জন্য প্রণয়ন করতে হবে। আমরা একটু ব্যাংকের সহায়তা এবং সুদ হারের ব্যাপারে একটু মাহমুদ হোসেনের কাছে জানতে চাইবো, কারণ তিনি নিজেও একজন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলেন এবং ব্যাংকিং খাত নিয়ে কাজ করেন। জনাব মাহমুদ হোসেন, সুদ হার আসলে যে কারণে বাড়ানো হয়েছে নতুন সরকার আসার পরে, মানে বর্তমান অন্তর্বর্তী সরকার আসার পরে, সেটা আমরা জানি যে 10% উপরে আমাদের মূল্যস্ফীতি ছিল, সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক দফা নীতি সুদ হার বাড়ানো হয়েছিল। কিন্তু এখন যে পরিস্থিতিতে আছে, মানে 7.5 থেকে 8-এর ঘরে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতি রয়েছে, এখন কি আসলে একটি সময় এসছে কিনা যে সুদ হারের ব্যাপারে বিবেচনা করার নতুন করে? বাংলাদেশ ব্যাংকে আপনি কোনো পরামর্শ দিতে চান? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা বলবো যে হ্যাঁ, একটা গভর্নমেন্টের পলিসিগত ইন্টারফারেন্স ছিল, যেহেতু মূল্যস্ফীতিটা অনেকটা অসহনীয় পর্যায়ে ছিল। এখন যে ওই অবস্থাটা খুব একটা অনেক ভালো হয়ে গেছে তাও কিন্তু হলফ করে বলা যাবে না। কারণ আপনি মুদ্রাস্ফীতি রেট যদি বলেন, এটার তো একটা রাজনৈতিক রেট আছে, আর একটা হচ্ছে যেটা জিনুইন, যেটা বাস্তবিক অর্থে ওটা আছে। তো আপনার যখন আপনি 8%, 8.5% বলছেন, তখন কিন্তু আপনি ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লেশন এন্ড কনজিউমার ইনফ্লেশন এই দুটো কিন্তু মিলিয়ে বলছেন। বাট কনজিউমার ইনফ্লেশন যদি শুধু দেখেন তাহলে কিন্তু সেটা এখনো খুব একটা কমেছে বলে অ্যাটলিস্ট বাজারের দিকে তাকালে আপনি কিন্তু সেটা মনে হবে না। ব্যাংক যে কারণে আপনার এত রেটে আপনার হচ্ছে বিনিয়োগ করে, তার মেইন রিজন হচ্ছে এনপিএল। এবং সেই এনপিএলটা বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে হয়েছে যেটা আপনার দুনিয়ার কোথাও এরকম পাবেন না এবং কোথাও এরকম করে হয় না।
তো আমার মনে হয় ব্যাংকিং সেক্টরে যে রিফর্মগুলো দরকার, এর মধ্যে ওয়ান অফ দ্য মেজর রিফর্ম দরকার যে আপনার নন পারফর্মিং লোনের যে আপনার ওয়েটেজটা, এইটা যেন আপনার পারফর্মিং বিজনেসের উপর না দেয়া হয়। এক্ষেত্রে যেন আলাদাভাবে রেট ম্যানেজ করা হয়, এবং গভর্নমেন্ট যদি এই এনপিএল এর ক্ষেত্রে আপনার খুব ভালো পলিসি নিতে পারে, এটাকে যদি সরিয়ে নিতে পারে, যেটা বিগত সরকারের সময়ও শুনেছি যে খারাপ ইনভেস্টমেন্ট গুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা স্পেশালাইজড ইনস্টিটিউশনকে দিয়ে দেয়া হবে, যাতে ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ে এবং আপনার হচ্ছে তার যেন আপনার কস্ট কমে যায়, কস্ট অফ ক্যাপিটাল কমে যায়। তাহলেই কিন্তু আপনার 10%-এর নিচে মানে সিঙ্গেল ডিজিটে ইনভেস্ট করা যাবে। কারণ আসলেই এখন অবস্থাটা এমন হয়েছে যে আপনার হচ্ছে এই ডাবল ডিজিটে কিন্তু আপনার ইনভেস্ট করে ইন্টারেস্টে নিয়ে আসলে ব্যবসায় লাভ করাটা একদম অসম্ভবের মতো অবস্থা কিন্তু হয়ে যায়। তো এটা একটু আপনার নজর রাখা দরকার, এবং এই ক্ষেত্রে সরকারের নীতি সহায়তা করা দরকার, অ্যাটলিস্ট নন পারফর্মিং লোনগুলো আদারওয়াইজ ম্যানেজ করার ব্যাপারে, এটা আমি বলবো। আরেকটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যে পলিসিগুলো নেওয়া হয়েছে, এই পলিসিগুলো আমি অনেকাংশেই আপনার মনে করেন ইফেক্টিভ দেখি না। যেমন আপনি বারবার এই কথাটা বলি যে দেখেন, যখন 87 টাকা ডলারের রেট ছিল, তখন যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল লোন লোকাল টাকায় দেয়া হতো, এখন যখন ডলারের রেট 122 টাকা হয়ে গেছে, ওই সেম অ্যামাউন্টই কিন্তু আপনার দেয়া হয়েছে ব্যাংকের সংকোচনমূলক যে একটা আপনার ইনভেস্টমেন্ট পলিসি। এজন্য এখন কোনো একটা ব্যবসা আগে যদি মনে করেন হতো 8 কোটি টাকা বা মনে করেন 9 কোটি টাকা যদি তার ওয়ার্কিং ক্যাপিটাল থাকতো, এখন তার এগেনস্টে সে $1 মিলিয়ন মতো ক্যাপাসিটি ছিল ওয়ার্কিং ক্যাপিটাল লোন, এখন কিন্তু সেটা হয়ে গেছে মনে করেন 0.6 মিলিয়ন। তাহলে একটা ব্যবসায় তো আপনার এত পরিমাণ প্রফিটেবিলিটি থাকে না, তো তাহলে কিভাবে ওই ব্যবসায়ী রেগুলার লোন পে আপ করে যাবে বা তার সক্ষমতা কিভাবে বজায় থাকবে? এই নর্মাল হিসাবটা পলিসি মেকাররা কিন্তু নজরে নিয়ে তারপরে আপনার এখানে কিছু রিফর্ম করছে না বা পলিসি সাপোর্ট দিচ্ছে না ব্যবসায়ীদের, যেটা বিভিন্ন সময় ব্যবসায়িক মহল এটা থেকে আসলে বলা হচ্ছে। দুঃখজনক, কারণ এই সরকারের কাছে আসলে সেই প্রত্যাশাটা ছিল যে ব্যবসায়ীদেরকে আরেকটু ব্যবসা করার বিষয় জায়গাটা একটু সহজ করা, সহনীয় জায়গায় করা। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। তার পরিচালক মাইক্রোফাইবার গ্রুপ এবং জুমে যুক্ত আছেন মাহমুদ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব কামরুজ্জামান কায়সার, আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটু দেখতে চাই যে প্রতিদিনের আমাদের নিয়মিত যে একটি আয়োজন থাকে, সেটি পত্রিকাগুলোর প্রধান প্রধান বাণিজ্য শিরোনামগুলো আমরা একটু দেখতে চাই। আমরা শুরুতেই যদি দেখি প্রথম আলোর যে শিরোনাম, সেখানে তারা বলছে যে মাদুরোকে নিয়ে যাওয়া বিশ্ববাজারে তেলের দাম উল্টো কমেছে। আমরা জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গতকাল যুক্তরাষ্ট্র সেখানে হামলা চালিয়ে তুলে নিয়েছে, এবং এই ঘটনায় তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ার একটা শঙ্কা ছিল যে দাম বেড়ে যেতে পারে, কারণ ভেনেজুয়েলা আসলে তেল সমৃদ্ধ একটি দেশ। কিন্তু সেটা ঘটেনি, উল্টো 16% কমেছে ব্যারেল প্রতি এবং $60 নেমে এসেছে। এটির প্রভাব কি হতে পারে বিশ্ববাজারে, আমরা একটু কথা বলতে চাইব। পরের সংবাদটি দৈনিক সমকাল, তারা বলছে বর্ষপণ্য ঘোষণায় সুবিধা পাবে অ্যাক্সেসরিজ খাত। আমরা জানি গতকাল বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে পেপার এবং প্যাকেজিং পণ্যকে বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে অ্যাক্সেসরিজ খাত সুবিধা পাবে, যেটি আসলে এক ধরনের আপনাদের রপ্তানির ক্ষেত্রেও কিন্তু সেটার হয়তো সুবিধা পাওয়া যেতে পারে। পরের সংবাদটি দৈনিক বণিক বার্তা, তারা বলছে মেয়াদি মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য কমেছে প্রায় 500 কোটি টাকা। 2025-এ দেশের পুঁজিবাজারে মেয়াদি মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। বছর শেষে তালিকাভুক্ত ফান্ডগুলোর মোট সম্পদ মূল্য 500 কোটি টাকা কমেছে। ব্র্যাক ইপিএল বার্ষিক বাজার পরিচালনার তথ্য জানা গেছে। আমরা জানি যে এটি আসলে পুরো শেয়ার মার্কেটের যেই পরিস্থিতি তারই একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আজকের পত্রিকায় শিরোনামে যদি দেখি, সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা। নতুন যে ব্যাংকটি, 5টি ব্যাংক ইসলামী ব্যাংকের ইসলামী ঘরানার যে 5টি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে,
তারা যাতে খুব দ্রুত আমানত সংগ্রহ করতে পারে, গ্রাহকদের কাছে টানতে পারে, তার জন্য তারা বলা হচ্ছে বর্তমানে যে ব্যাংকগুলোতে যে আমানতে যে সুদ দেওয়া হচ্ছে 8 থেকে 10%, সেটি হয়তো তারা 10, 11 বা 12% সুদ দিয়ে তারা দ্রুত আমানত সংগ্রহের পথে হাঁটবে, এমনটাই বলা হচ্ছে। প্রতিদিনের কাগজ শিরোনাম, তারা বলছে ডিসেম্বরে পণ্য রপ্তানি কমেছে 14%, যেটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আমরা একটু আলোচনা করতে চাই অ্যাক্সেসরিজ পণ্য, মানে পেপার এবং প্যাকেজিং পণ্যকে যে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে, এটির সুফল কি মিলবে রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক এবং এই খাতে? আমরা জানি যে এটি তৈরি পোশাক খাতের একটি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করছে। ধন্যবাদ। আপনারা জানেন যে তৈরি পোশাক শিল্পের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এই অ্যাক্সেসরিজ যে আইটেমগুলো, এগুলো কিন্তু অনেকটা আমদানি নির্ভর ছিল এর আগে। তো তাতে আমাদের আসলে আমদানি নির্ভর হলে সেখানে আমরা প্রতিযোগিতা একটু পিছিয়ে যায়। আমাদের খরচ অনেক বেশি প্রাইসিং এর ক্ষেত্রে আমাদের একটু কস্টিংটা বেড়ে গেলে পরে বায়ারদের সাথে আমাদের নেগোসিয়েশনে অসুবিধা হয়। তবে এক্ষেত্রে ভালো দিক হলো যে আমাদের যে ইপিজেড ভিত্তিক এবং ইপিজেডের বাইরে আমাদের যে ফ্যাক্টরিগুলো হয়েছে, এই অ্যাক্সেসরিজ বেসড যে ফ্যাক্টরিগুলো, সেগুলোতে কিন্তু আপনার অনেক আধুনিক যে অ্যাক্সেসরিজ আমরা কিন্তু এখন তৈরি করতে পারি। আমি আপনাকে বলি যে মেটাল আইটেম যেগুলো আর কি, বিশেষ করে আপনার জিপার, তারপরে মেটাল বাটন থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু আমরা চায়না, তাইওয়ান, কোরিয়া এই অঞ্চলগুলো থেকে কিন্তু আনা হতো আর কি। তো এখন এগুলো আমরা দেশীয় ভাবে আমরা আভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারি, বা আমরা এগুলোকে আমরা মূল্য সংযোজনে আমরা একটা অবদান রাখতে পারছি। আমাদের অনেক অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি ইতিমধ্যেই বেশ ভালো করছে। আমাদের এখন বাইরে থেকে কিন্তু আপনার ওই অ্যাক্সেসরিজ, এই ধরনের যে ভ্যালু অ্যাডেড বা এই যে ফ্যান্সি যে গার্মেন্টসগুলোর জন্য যে আমাদের মূল্যবান বা খুবই ফ্যান্সি কিছু আইটেম বিদেশ থেকে আনলে পরে আমাদের বৈদেশিক মুদ্রা বাইরে চলে যেত, সেটা এখন আমরা সেভ করতে পারছি। এই একটা সাশ্রয়ী অবস্থার কারণে কিন্তু আমরা আমাদের যে ফিনিশ যে গার্মেন্টস আইটেমে আমরা কিছু অবদান রাখতে পারছি। তো এটা একটা ভালো দিক। আমি মনে করি যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, যার কারণেই বর্তমান সরকার এই বছর এই অ্যাক্সেসরিজ পণ্যকে বর্ষসেরা পণ্যের একটা স্বীকৃতি দিয়েছে। এটা আমি মনে করি যে যে কোনো গার্মেন্টসের ক্ষেত্রে আমাদের যে বাল্ক ভলিউমের যে প্রোডাকশনগুলো হয়, আপনার মেইন ফ্যাব্রিক, এটার সাথে আমাদের প্রায় 50-50 কিন্তু আপনার অ্যাক্সেসরিজের সংযোজন থাকে। এই সংযোজনের ক্ষেত্রে যদি আমাদের বৈদেশিক নির্ভরতা থাকে, তাহলে কিন্তু এই কি বলে চূড়ান্ত পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা এখন একটা সাশ্রয়ী অবস্থায় আছি। এখানে কি কোনো ধরনের সুবিধা পাওয়া যাবে কিনা? আমরা যদি দেখি যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি বলছেন যে কাঁচামাল আমদানিতে আমরা শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাই না। এই হার আমাদের মোট আমদানির অন্তত 20%, কোনো কোনো ক্ষেত্রে 80 থেকে 90% পর্যন্ত শুল্ক আরোপ রয়েছে। আশা করছি শুল্ক সমস্যা থাকবে না। মানে এই বছরটা এই পণ্য ঘোষণা করার কারণে কি এই ধরনের সুবিধাগুলো দেবে কিনা সরকার? না, সেটা তো একটা ইতিবাচক মনোভাবেরই ইঙ্গিত বহন করে। আমি মনে করি যদি আপনি অ্যাক্সেসরিজ পণ্যকে বর্ষসেরা পণ্যের একটা স্বীকৃতি দেওয়া হয়, সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে এখানে যে আরোপিত শুল্ক, যেগুলোর কারণে আমাদের চূড়ান্ত যে কস্টিংয়ে আমাদের একটু অসুবিধা হয়, এটাকে যদি একটু রিল্যাক্স করা হয়, এই অ্যাক্সেসরিজের উপরে যদি একটা সহনীয় পণ্যের শুল্ক নির্ধারণ করা হয়, তাহলে আমরা অনেক এগিয়ে যাব, কারণ এমনি আমরা তীব্র প্রতিযোগিতায় আছি। জি, আমরা একটু জনাব মাহমুদ হোসেনের কাছে যেতে চাই। জনাব মাহমুদ হোসেন, সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা, আপনি দেখছিলেন আজকের পত্রিকার শিরোনাম। এই যে সম্মিলিত ইসলামী ব্যাংকটা, প্রথম কথা হচ্ছে এটি আসলে কতটা ভালো করবে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যদি অ্যাগ্রেসিভলি মুনাফা বাড়িয়ে বাজারের যে রেট আছে তার চেয়ে বেশি রেটে আমানতের সুদ হার দিতে থাকে, সেটি তাদের জন্য ব্যবসার ক্ষেত্রে ভালো পলিসি হবে কিনা, সাস্টেইনেবল করতে পারবে কিনা? কারণ এই খরচটা আসলে তারা কিভাবে ম্যানেজ করবে? ভাই, আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি, যদি আবার একটু বলেন। আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আমরা আজকের পত্রিকায় সংবাদ করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত টানতে শুরুতেই আগ্রাসী মুনাফা দেওয়ার পরিকল্পনা করছে। তারা বলছে যে বর্তমানে মার্কেটে যে আমানতের ইন্টারেস্ট রেট আছে 8 থেকে 10% দিচ্ছে অন্যান্য ব্যাংক,
নতুন শরিয়া ভিত্তিক যে 5 ব্যাংক তারা এটিকে হয়তো আরো বেশি 3 থেকে 4% বাড়তি দিয়ে তারা আমানত সংগ্রহ করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যদি সেটি করে সেটি তাদের জন্য ভালো পলিসি হবে কিনা। অবশ্যই তাদের লিকুইডিটি সাপোর্ট দরকার, তাদের আমানত সংগ্রহ করা দরকার, কিন্তু সেটি করতে গিয়ে বাজারের চেয়ে অনেক বেশি রেটে যখন তারা আমানত সংগ্রহ করবে সেটি তাদের ব্যবসায়িকভাবে তারা সাস্টেইন করতে পারবে কিনা। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রথমেই বলবো যে এটা বোধ হয় যথাযথ পলিসি হচ্ছে না। দুটো কারণে হচ্ছে না। কারণ একটু আগেই আমরা আলাপ করলাম। তো সেখানে দেখা যায় যে একটা আপনার মনে করেন অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন 2-3% প্রিভেইলিং রেটের চেয়ে বেশি রিটার্ন দিয়ে আপনার তারা যদি আমানত টানে, এখানে দুটো ইস্যু হয় যে এমনিতেই তো ইসলামিক ব্যাংকিং এ কোনো কনফার্ম রেট থাকতে পারে না, তাই না? ইসলামিক ব্যাংকিং এর ইস্যুই তো হচ্ছে যে রেটটা হবে ফ্লোটিং এবং বিনিয়োগ থেকে যে পরিমাণ রিটার্ন আসবে তার কিছু অংশ আমানতকারীদের দিবে। তো এটা একটা নাম্বার ওয়ান, যে সম্মিলিত আগে ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে একটা অসম এবং দুষ্ট প্রতিযোগিতা ছিল। এই জন্য আমানত টানার জন্য তারা এরকম করে ফিক্সড কিছু রেট অ্যাপ্লাই করত। এখন তো অনেকগুলো ইসলামিক ব্যাংক কনসলিডেট করে সম্মিলিত করা হয়েছে। এখনো যদি ইসলামিক রীতিনীতি মানা না হয় তাহলে সেটা বোধহয় ঠিক হবে না। দ্বিতীয় যে কারণ হচ্ছে যে এতে মার্কেটে একটা অসুস্থ প্রতিযোগিতা কিন্তু তৈরি হবে এবং ওভারঅল অর্থনীতি এখানে সাফার করবে। এবং থার্ড হচ্ছে যে আপনি দেখেন সম্মিলিত ইসলামী ব্যাংকে যে পরিমাণ ক্যাপিটাল দেয়া হয়েছে, ইভেন ব্যাংকিং ইন্স্যুরেন্স থেকে যে পরিমাণ টাকা পাওয়া গিয়েছে তার একটা উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু আমানতকারীদের ফেরত দেয়া হচ্ছে এবং সেটা বিনিয়োগে নিতে পারছে না। তো কাজেই তাদের লিকুইডিটি একটা প্রেসার আছে। এখন সেক্ষেত্রে তাদের ক্যাপাসিটি কিন্তু অনেক কম, যেহেতু তাদের ক্যাপিটালের একটা টাকা বা আপনার ব্যাংকিং ইন্স্যুরেন্সের একটা টাকা তাদেরকে কিন্তু আমানতকারীদের ফেরত দেওয়া হচ্ছে। এখন যদি তারা আবার হায়ার রেটে টাকাটা নেয় তাহলে এই ব্যাংকের সাস্টেনেবিলিটি নিয়ে প্রচন্ড রকম প্রশ্ন হবে এবং বাকি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে যেগুলা বছরের পর বছর সরকারের কাছ থেকে আপনার মূলধন সাপোর্ট দিয়ে, যেমন অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, ডুবলি ব্যাংক, বাজেটারি একটা সহায়তা নিয়ে তারপর তারা আপনার হচ্ছে চলে। এই ব্যাংকেরও কিন্তু যেহেতু সরকারি ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক, এদেরও কিন্তু একই অবস্থা হবে। এক্ষেত্রে আমি নীতি নির্ধারকদের সবিনয় অনুরোধ করব যে আপনারা মূলধনী সাপোর্ট না দিয়ে আপনারা রাদার হচ্ছে অন্যভাবে এই ব্যাংকগুলোকে সাপোর্ট করেন, সো দ্যাট তারা যেন ডিপোজিট কালেকশনে আগ্রাসী ভূমিকা নিয়ে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা নষ্ট না করে। কারণ এখানে শুধু মূলধনী সাপোর্টই লাগবে না, ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাও কিন্তু আপনার মনে করেন নষ্ট হবে এরকম হায়ার রেটে যদি বুঝতে পেরেছি। আপনার পরামর্শ, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। জনাব মাহমুদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে আপনি আজকে যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। জনাব কামরুজ্জামান কায়সার, আপনার কাছ থেকে সবশেষ ছোট্ট করে জানতে চাইবো, আমরা বিরতিতে যাব। সেটি হচ্ছে যে আমাদের এই বর্তমানে সামনে নির্বাচনের পরে সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি, বিশেষ করে রপ্তানিকারকদের প্রত্যাশা খুব ছোট করে জানতে চাইবো। হ্যাঁ, ধন্যবাদ। আমরা চাই একটা রাজনৈতিক স্থিতিশীলতা এবং একটা স্থিতিশীল সরকার, সেটা আশা করি আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো সেক্ষেত্রে নতুন সরকার এসে অর্থনীতিকে ঢেলে সাজাবে। এই অন্তর্বর্তী সরকার যেটুকু এগিয়ে নিয়েছে, তারল্য সংকট থেকে শুরু করে ব্যাংকিং খাতের যে একটা সংস্কার, এই সংস্কারটাকে বজায় রেখে আগামীতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা অর্থনৈতিক একটা ভাবকে চাঙ্গা করার জন্য, রপ্তানি বাড়ানোর জন্য যুগোপযোগী একটা পলিসি প্রণয়ন করতে হবে। অনেক ধন্যবাদ জনাব কামরুজ্জামান কায়সার আপনাকে, আপনিও আমাদেরকে সময় দিয়েছেন। স্টুডিওতে এসে আপনার সাথে আবারও কথা হবে ভবিষ্যতে নিশ্চয়ই। দর্শক, আমরা আলোচনা করছিলাম, আলোচনা এই পর্যায়ে শেষ করছি, তবে আমাদের কাছে আরও সংবাদ আছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। নিচ্ছি আরও একটি বিরতি। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড কুয়াশায় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী।
ভোর থেকে 2-3 ঘন্টা অপেক্ষা করে উড্ডয়ন অনুমতি পাওয়া যাচ্ছে না কর্তৃপক্ষ জানিয়েছে। ঘন কুয়াশায় রানওয়েতে দৃশ্যমান মাত্রা শূন্যে নেমেছে। বেশ কয়েকদিনের কুয়াশা পরিস্থিতির কারণে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS ক্যাটাগরি 2 থেকে 1-এ নেমেছে শাহজালাল বিমানবন্দরে। এই সময় গত কয়েকদিন আন্তর্জাতিক বেশ কয়েকটি ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও সিলেটে অবতরণে বাধ্য হয়েছে। ILS ক্যাটাগরি উন্নতি না করতে পারলে বৈরী পরিস্থিতিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে। সেখানে রয়েছেন সহকর্মী মামুন। মামুন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাণিজ্য মেলা শুরু হয়েছে গতকাল, কিছু কিছু দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। টোটাল ব্যবস্থাপনার ব্যাপারটা আমরা একটু জানতে চাই যে বাণিজ্য মেলা এবার কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন অনুযায়ী মানুষের আনাগোনা এখন পর্যন্ত বাড়ছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং স্টলের কাজগুলো এখনও চলমান। এইখানে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান যেদের প্রস্তুতি, তারা এখনও ব্যস্ত স্টলগুলোর কাজে। কোথাও চলছে ডেকোরেশনের কাজ, কোথাও পণ্য সাজানোর প্রস্তুতি নিচ্ছেন। আর উদ্যোক্তারা বলছেন খুব শীঘ্রই সব স্টল সম্পূর্ণভাবে দর্শনার্থীদের জন্য প্রস্তুত হবে, এবং উদ্যোক্তারা আশা সামনের দিনগুলোতে দর্শনার্থীদের সময় আরও বাড়বে এবং জমে উঠবে এবারের মেলা। যদিও আজ দ্বিতীয় দিন, তবু মেলার পরিবেশ ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা আসছেন পছন্দের পণ্য দেখতে এবং মেলার আমেজ উপভোগ করতেন। এবং মেলায় দর্শনার্থীদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, টিকিট কাউন্টার যেটি রয়েছে সেটি নিয়ে জটিলতায় পড়ছে ম্যাক্সিমামই মানুষ, এবং এই জটিলতার কারণে দর্শনার্থীরা বলছে যদি টিকিট কাউন্টারের একটু কাছাকাছি হতো তাহলে তাদের জন্য খুব ভালো হতো। এই ছিল আমার কাছে সর্বশেষ মেলা থেকে। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুল ইসলাম। আমরা যেতে চাই এই মুহূর্তে শেয়ার বাজারের খবরে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব পুঁজিবাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। ইতিবাচক ধারায় লেনদেন চলছে। আমরা দেখতে পাচ্ছি 49 পয়েন্ট বেড়েছে। DSEX ইন্ডেক্স অবস্থান করছে 4960 পয়েন্টে। DSE সরিয়া ইন্ডেক্স 1008 পয়েন্টে অবস্থান, বেড়েছে 2.32। DS30 অবস্থান 1887, বেড়েছে 17.87 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 405 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 198টির দাম বেড়েছে, কমেছে 137টি এবং অপরিবর্তিত আছে 53টির দাম। দর্শক, প্রতিদিনকার মতো জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। শুরুতেই বৈদেশিক মুদ্রার বাজারে আমরা যদি চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাবো মার্কিন ডলার অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে 122 থেকে 123 টাকায়। ইউরো 138 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 143। পাউন্ডের কেনাদর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনাদর 32 টাকা, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 30 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানবো। 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 2,22,724 টাকা। 21 ক্যারেটের দাম 2,13,000 টাকা প্রায়। 18 ক্যারেট 1,82,250 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি 1.5 লাখ টাকারও বেশি দামে। স্বর্ণের সাথে আসলে গত কয়েকদিনে মাসখানেকে আমরা দেখেছি রূপার দামও বেড়েছে। 22 ক্যারেট রূপা 6,065 টাকা বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেট 5,774, 18 ক্যারেট 4,957 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,732 টাকায়। শুধুমাত্র সংযোগ না থাকায় নেত্রকোনায় অব্যবহৃত হয়ে আছে 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। কয়েক দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি সংযোগ স্থাপনের কাজ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত 1.5 লক্ষাধিক মানুষকে। ভূমি অধিগ্রহণে বরাদ্দ না থাকায় সংযোগ স্থাপন সম্ভব হচ্ছে না জানিয়েছে LGD কর্তৃপক্ষ। সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
চারপাশে দিগন্তজোড়া মাঠ, এর মাঝ দিয়েই চলে গেছে মেঠো পথ। পথের পাশেই একটি সেতু, যার সাথে সড়কের কোনো সংযোগ নেই। 40 মিটার দৈর্ঘ্যের এই পিসি গার্ডার সেতুটি নেত্রকোনা সদরের কালিয়ারা গাবরাগাতি এলাকার খালের উপর নির্মিত। দীর্ঘদিনেও সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় সেতুটি এখন অসহায় সেতু হিসেবে পরিচিত। 2021 সালে বিশেষ প্রকল্পের আওতাধীন 3,44,43,580 টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চুক্তি অনুযায়ী 2022 সালের 10 আগস্টের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু অধিগ্রহণ জটিলতায় 2 দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এখনো হয়নি সংযোগ সড়ক। যে ক্ষতি হয়েছে এই বীজ গড়িয়া, কিন্তু লাভের লেগ আছে, কিন্তু লাভ হতে গিয়ে অনেক বিশাল ক্ষতি হয়ে গেছে। এই রাস্তাটা তো এই জায়গাটা একটু বোরিং করে দিলে তো আমরা আনিগুনির দায় ধান টানের দা খুব আরাম পাই। বছর খানিক ধরে কাজ বন্ধ, কাজ করে না। এমন কি কাজ কি হবে কি না তা তো আমরা জানি না। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে পানি আসলে মারাত্মক ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় তাদের। আমরা অনেক যাতায়াত কষ্ট হয়, আমরা এরকম কষ্ট হয় বর্ষাকালে আমরা চলতে পারি না। বালা মানুষ যদি এই রাস্তায় চলে তো অসুস্থ হয়ে যায়। রোগী লুচি যাইতে বৃষ্টির দিনে তো লয়ে যাওয়া যায় না। এদিকে ভূমি অধিগ্রহণে বরাদ্দ না থাকায় সংযোগ সড়ক স্থাপন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। যখন বৃষ্টি শুরু করে তখন ওইখানকার যারা ছিলেন ওনারা বলছিলেন যে আমরা অ্যাপ্রোচ রোডের জন্য জায়গা দিবেন, কিন্তু যখন বৃষ্টি হয়ে গেছে তখন আর আসলে জায়গা দিতে চাচ্ছেন না বা দিতেছেন না। এই কারণে বৃষ্টি আসলে ওই স্ট্রাকচারটা হয়েই পড়ে আছে। কয়েক কোটি টাকার দৃশ্যমান এই সেতুটি এলাকাবাসীর কাছে এখন অপ্রয়োজনীয়। সরকারি অর্থের অপচয় রোধে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনার যে চিত্র, তারই একটি চিত্র আমরা দেখতে পেলাম নেত্রকোনার এই সেতুটি, যেটি এখন আসলে কোনোই কাজে আসছে না। জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার জেরে বিশ্ববাজারে তেলের দামে যে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা ঘটেনি। বিশ্ববাজারে তেলের দাম উল্টো কমেছে। oilprice.com-এর তথ্যানুসারে শনিবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম 0.16% কমে ব্যারেল প্রতি $60.75 সেন্টে নেমে এসেছে। সেই সঙ্গে WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.17% কমে $57.32 সেন্টে নেমে এসেছে। অন্যান্য ব্র্যান্ডের তেলের দামও কমেছে। বিশ্লেষকরা বলছেন, অপরিশোধিত তেলের বাজারে একসময় যে ভূ রাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তার ভীতি কাজ করত, সাম্প্রতিক বছরগুলোতে তা একরকম হারিয়ে গেছে। এই ছিল আপন ফ্যামিলি ম্যান বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।